স্টার্ট করছি সেট থিওরি। ডেফিনেশন লিখছি। হোয়াট ইজ এ ডেফিনেশন অফ এ সেট? একটা সেট কাকে বলে দেখো। হ্যাঁ, এ সেট ইজ a well defined collection of distinct objects. কি লিখলাম আমি এখানে? দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করো, ওয়েল ডিফাইন্ড আর ডিস্টিংক্ট। তাহলে আমি বললাম এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। এখানে এই ওয়েল ডিফাইন্ড আর ডিস্টিংক্ট শব্দ দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটো শব্দ কেন ইম্পর্টেন্ট সেটা আমি ডিসকাস করছি। দেখো, প্রথমে আমি বুঝতে পারলাম যে ওয়েল ডিফাইন্ড, ধরো নাও আমি একটা কালেকশন নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সাধারণত সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, আর সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে ওদেরকে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করি। ধরো নাও আমি একটা কালেকশন নিচ্ছি ক্যাপিটাল এ। এখানে বললাম আমি ক্যাপিটাল এটা কেমন কালেকশন না, আমি বলছি কালেকশন অফ অল টল বয়েজ, collection of all tall boys of class 11 IIT KV or at IIT KV. IIT KV তে যত টল লম্বা ছেলেরা আছে তাদের একটা কালেকশন। এখন প্রশ্ন হচ্ছে এই কালেকশনটা কি সেট হবে না এটা সেট হবে না? অবভিয়াসলি দেখো এই কালেকশনটা আমরা জানবো যে এই কালেকশনটা একটা সেট হবে না। কেন হবে না বলি তোমাদের। কারণ আমি এই যে বলছি টল, এই ওয়ার্ডটা কিন্তু ডিফাইন নয়। কাকে তুমি টল বলবে? ধরো অনেকের বাড়িতে 5.5 ফিট হাইটের যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তাকে বলা হবে টল। আবার অমিতাভ বচ্চনের বাড়িতে সবাই ধরো 6 ফিট হাইট, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, তো তারা ভাববে যে 6 ফিট হাইট হলে তাকে বলা হবে টল। তাহলে এই টলের ডেফিনেশন দিতে হবে, এই জন্য আমি বলছি ওয়েল ডিফাইন্ড। মানে এখানে টল বয়েজ বলতে তুমি এরকম বলে দাও যে হুজ হাইট, এখানে ডেফিনেশন করে নাও যে টল কাকে বলে। টলের ডেফিনেশন হচ্ছে হাইট ইজ গ্রেটার দেন 6 ফিট। 6 ফিট তো 11 এর বাচ্চা হবে না, ঠিক আছে, আমি 5 ফিট 5 ইঞ্চ লিখি, 5 ফিট 5 ইঞ্চ। তাহলে 5 ফিট 5 ইঞ্চ হাইটের থেকে বড় হাইট, এরকম সমস্ত বাচ্চার কালেকশনটাকে আমি বলছি যে একটা সেট। এখন ডিস্টিংক্ট কেন বলছি? ধরো একই নামের 2-3 জন যদি থাকে তাদেরকে আমি সিঙ্গেল একবারে নেব। মানে ধরো আমার কাছে আমি বলছি যে ক্যাপিটাল বি একটা কালেকশন, যে কালেকশন হচ্ছে আমার কাছে কতগুলো পেন, কোন কোন কালারের পেন আছে। ধরো আমার কাছে ব্লু কালারের পেন আছে, ধরো আমার কাছে ব্ল্যাক কালারের পেন আছে, ধরো আমার কাছে রেড কালারের পেন আছে, ধরো আমার কাছে গ্রিন কালারের পেন আছে, বাস এতগুলোই বললাম। এখন কোয়েশ্চেন হচ্ছে ধরো আমার কাছে গ্রিন কালারের দুটো পেন আছে, তাহলে সেই গ্রিন কালারের দুটো পেনকে আমি একটাই পেন বলবো। গ্রিন কালারের দুটো পেনকে আমি একটাই পেন হিসাবে কাউন্ট করব বলে এখানে আমি ওয়ার্ডটা বললাম ডিস্টিংক্ট। তাহলে ডিস্টিংক্ট ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড আর ডিস্টিংক্ট। সেই গেল ডেফিনেশন। ডেফিনেশনের পরে এবারে আমরা নাম্বার থিওরি নিয়ে পড়াশোনা করব। অর্থাৎ আমরা যে রিয়েল নাম্বার সিস্টেমটা এতদিন পড়াশোনা করতে শিখেছি, সেই রিয়েল নাম্বার সিস্টেমে এখন আমরা শিখব যে সেই রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে কোন সেটকে কিভাবে নাম দেওয়া হয়। আচ্ছা, সব থেকে প্রথম আমাদের যখন কাউন্টিং শুরু হয় আমরা একটা সেট শিখেছি, বা একদম প্রথম থেকেই পড়াশোনা করে এটা আমরা জানি, যারা জানো না তারা জেনে নাও। এটাকে বলা হয় সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এন, এন ইকুয়াল টু, দেখো এন এর নাম কি বলে? সেট অফ অল ন্যাচারাল নাম্বারস।
ন্যাচারাল নাম্বারস মানে স্বাভাবিক যে সমস্ত সংখ্যা তাদের কালেকশন, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এখন তাহলে এই ন্যাচারাল নাম্বার গুলো দেখতে কেমন হবে? না, এই ন্যাচারাল নাম্বার গুলোর কালেকশন হবে 1 একটা ন্যাচারাল নাম্বার, 2 একটা ন্যাচারাল নাম্বার, 3 একটা ন্যাচারাল নাম্বার, 4 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত বা কাউন্টেবলি ইনফাইনাইট যতদূর তুমি কাউন্ট করতে পারো এরকম অবস্থায় আমি সেট অফ ন্যাচারাল নাম্বার পেতে পারি। তোমরা জানো এটাকে বলে ডাব্লু। ডাব্লু মানে একে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার, সেট অফ হোল নাম্বার। হোল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারের সেটটা যে নিয়েছিলে ওখানে শুধু জিরোকে নিয়ে নাও, 0 1 2 3 4 এরকম করে যদি তুমি এদেরকে নাও, এদেরকে বলা হয় হোল নাম্বার। এবারে আমরা শিখবো জেড। আমি একটু স্পেশাল সিম্বল দিচ্ছি, হ্যাঁ, যাতে মনে থাকে তোমাদের। এই যে এন একটু ডাবল বর্ডার করেছি, জেড ডাবল করেছি। জেড কে বলা হয়, লেখো, জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। জেড কে বলা হয় আমাদের সেট অফ অল ইন্টিজার্স। ইন্টিজার্স মানে তোমরা জানো পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যা কারা কারা হবে? 0 সে পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা, +-1 সে ইন্টিজার, +-2 সে ইন্টিজার, +-3 সে ইন্টিজার, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। তোমরা নাম্বার লাইনে শিখেছো প্রেজেন্ট করতে, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়। এখানে -1, এখানে -2, এখানে -3, এরকম করে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যায়। তাহলে এদেরকে বলা হবে সেট অফ অল ইন্টিজার্স। জেড, জেড এর মাথায় প্লাস দিলে বলবো আমি সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। আর যদি আমি এই জেড এর মাথায় এখানে মাইনাস দিয়ে দিই তখন আমি সেটাকে বলবো সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স। পজিটিভ গুলোকে একরকম বলবো, নেগেটিভ গুলোকে একরকম বলবো। সেট অফ ইন্টিজার বললাম, এগুলো বললাম। আচ্ছা, এবারে বলি এই সব নাম্বার গুলোকে নিয়ে আরেকটা নতুন নাম্বার শিখবো আমি, সেটাকে বলছি কিউ। কিউ মানে কি এদেরকে লিখে রাখো। কিউ কে বলা হয় সেট অফ অল রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস যারা বাংলা তারা এটাকে বলবে মূলদ সংখ্যা। রেশনাল নাম্বারস কে বাংলা, যারা বাংলা মিডিয়াম তাদের জন্য বলে দিচ্ছি, তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। এই রেশনাল নাম্বার কাকে বলে তোমরা ডেফিনেশন শিখেছো, যে কোনো একটা নাম্বার যদি এরকম p/q এইরকম ফর্মে দেখতে হয়, যেখানে অবশ্যই কিউটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ 0 হয়ে গেলে সামথিং বাই 0 আনডিফাইন্ড হয়ে যায়। আর পি আর কিউ পরস্পরকে মৌলিক হতে হবে, প্রাইম টু ইচ আদার। তাহলে মৌলিক হওয়া মানে আমি বলতে পারি জিসিডি। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। জিসিডি অফ পি কিউ হতে হবে 1। জিসিডি অফ পি কিউ 1 মানে লিখে রাখো পি অ্যান্ড কিউ আর প্রাইম টু ইচ আদার। দুটো নাম্বার পরস্পর মৌলিক, প্রাইম টু ইচ আদার। এই ধরনের নাম্বারের কালেকশন গুলোকে আমরা বলবো কিউ, সেট অফ রেশনাল নাম্বার। এবারে দেখো আমরা কিউ এই মাথায় এটাকে বলবো কমপ্লিমেন্ট অফ এ সেট, মানে এটাকে বলি কিউ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই যে সি এটাকে লিখে রাখো, এটাকে কি বলছে? কমপ্লিমেন্ট। কোন একটা সেটের কমপ্লিমেন্ট, অনেকে এটা ড্যাশ দিয়েও বলে, কিউ ড্যাশ, এটাকে এরকমও বলা যায়, কিউ মাথায় ড্যাশ, কিউ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কিউ যদি হয় সেট অফ অল রেশনাল নাম্বার, তাহলে কিউ কমপ্লিমেন্টকে আমি বলতে পারি সেট অফ অল ইররেশনাল নাম্বারস। ইররেশনাল নাম্বারস হয়েছে? সেট অফ অল রেশনাল নাম্বার যেমন বলি, কিউ কমপ্লিমেন্টকে বলতে পারি সেট অফ অল ইররেশনাল নাম্বার। এক্সাম্পল নাও, √2, তোমরা জানো √2 কে ইররেশনাল নাম্বার বলে। √3, 2 + √3, e, pi, etc. all the numbers are irrational numbers, কারণ এই ধরনের নাম্বারগুলোকে p/q এইরকম ফর্মে তুমি এক্সপ্রেস করতে পারবে না। এখন এই সমস্ত নাম্বারকে যারা কন্টেইন করলো, বা কোনো সেট যদি এই সব নাম্বার নিয়ে হয়, তাকে বলা হয় আর। আর কে বলা হচ্ছে কি? আর ইজ দ্য সেট অফ অল রিয়েল নাম্বার। লিখে নাও খাতায়, আর ইজ দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। তাহলে আর এর মধ্যে কারা কারা আছে? ন্যাচারাল নাম্বারের সেট আছে, ইন্টিজার আছে, রেশনাল নাম্বার আছে, ইররেশনাল নাম্বার আছে, হোল নাম্বারের সেট আছে,
এদের সবাইকে নিয়ে যে থাকে তাকে বলা হয় আর, আর কে বলা হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার। এখন তোমাদের স্যার আমাকে একটু বোর্ডের ছবিটা পাঠান না, আমি দেখতে পাচ্ছি না, ব্লার হয়ে গেছে পুরো। ওকে, আমি তো মুছে ফেললাম। কেউ যদি বোর্ডটা আমার লিখে থাকো একটু ছবি দিয়ে দাও তো আমাদের গ্রুপে, না হলে আমি রেকর্ডিং করেছি, তোমাকে একটু পরে দিয়ে দেবো রেকর্ডিংটা, ক্লাসটা রেকর্ডিং ঠিক করেছি আছে। আমি, দিয়ে দেবো। সঙ্গীতা যদি তুমি খাতায় লিখে থাকো বা সৌম্য কেউ যদি লিখে থাকো আমাদের অনলাইন গ্রুপটাতে এই বোর্ডটার ছবি দিয়ে দাও তো। আচ্ছা, এরপরে আমরা শিখেছি, তোমাদেরকে আমি পড়িয়েছি যে কমপ্লেক্স নাম্বার আর ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। এখন এই ইমাজিনারি নাম্বার এদেরকে কিভাবে আমি প্রেজেন্ট করি, না আমি √(-1) একে ধরে নিই আই, আইটাকে বলি আমি যে আই হচ্ছে এই যে ইমাজিনারি ইউনিট, আই একটা আমার ইমাজিনারি ইউনিট, একটা ইমাজিনারি ইউনিট আই নিয়ে নেওয়ার পরে আমি কমপ্লেক্স রিয়েল নাম্বারের যে সেটটা ছিল তার সঙ্গে এটাকে বলছি ইউনিয়ন। ইউনিয়ন মানে যোগ করে নেওয়া, বলছি আমি এক্ষুনি ইউনিয়ন আর ইন্টারসেকশন কাকে বলে। এখন এই আর এর সঙ্গে যদি আমি আই আর -i এদের দুজনকে ইউনিয়ন করে নিই, তখন আমরা যে সেটটা তৈরি হয় সেটাকে বলি সি। এই সিটাকে বলে নাও যে সি ইজ দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। তাহলে সি কি, দেখো সি ইজ দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। হয়েছে। এবারে আমরা শিখব রিপ্রেজেন্টেশন অফ এ সেট। রিপ্রেজেন্টেশন মানে কোনো একটা সেটকে কি করে আমি প্রেজেন্ট করব তোমাদের সামনে। রিপ্রেজেন্ট অফ এ সেট, এটা দেখো দুটো ওয়েতে সেটকে রিপ্রেজেন্ট করা যায়। একটা বলছি আমি রোস্টার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার্স মেথড। সেট বিল্ডার্স মেথড বা রোস্টার মেথড বলে। প্রসিডিওর গুলো কিরকম, ধরে নাও আমি বলছি তোমাকে যে এক্স হচ্ছে, আমি বলি যে এক্স হচ্ছে ইন্টিজার, এক্স হচ্ছে ইন্টিজার, আর এক্সটা কোথা থেকে কোথার মধ্যে থাকে, যেমন ধরো বলছি 3.145, এর থেকে এক্সটাকে বড় হতে হবে, আর লিখে নাও যে 6.99 এর মধ্যে ছোট ছোট হতে হবে। এই কন্ডিশন দিয়ে যদি তোমাকে একটা সেট লিখতে বলি, তাহলে তুমি লিখতে পারো যে ক্যাপিটাল এ হচ্ছে ওই সেট। আচ্ছা দেখো তো কে কে হতে পারে এর মধ্যে, 3.141 এর থেকে বড় ইন্টিজার হতে হবে, পূর্ণ সংখ্যা, কে 4 হবে, আর কি হবে 5 হবে, 6 হতে পারে, কারণ 6.99 এর থেকে ছোট, কিন্তু 7 হবে না। তাহলে এরকম করে একটা সেট তুমি লিখতে পারো এইরকম করে এলিমেন্ট দিয়ে। আবার এরকমও লিখে দেওয়া যায়, এই সেটটাকেই এক্স লিখবে যে এ ইকুয়াল টু দোজ এক্স, সেই সমস্ত এক্স যারা কিরকম, না এক্সটা হচ্ছে ইন্টিজার হবে অ্যান্ড 3.145 লেস এক্স লেস দেন 6.99 হবে, এই প্রসিডিওর হবে। এই যে ওয়ে যাকে আমি লিখলাম, যেটা একটা সেট দেখা যায়, একে বলা হয় সেট বিল্ডার্স ফর্ম। এইভাবে আমি এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। নেক্সট টপিক লেখো ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ টু সেটস। ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ টু সেট। দুটো সেটের মধ্যে আমরা এই দুটো ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে, একটাকে বলা হয় ইউনিয়ন অফ টু সেট, ইন্টারসেকশন অফ টু সেটস। এরা কি জিনিস, খুব সহজ জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো নাও ক্যাপিটাল এ একটা সেট, আমি এখানে লিখছি 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বারগুলো। প্রাইম নাম্বার, তাহলে সেটটা কিরকম লেখা হয়, লিখে দিই এক্স such that x is a prime number, x is a prime number between 1 to 10। 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার। 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার কে কে হবে বলো তো? 2 থেকে প্রাইম নাম্বার স্টার্ট হয়, 1 নয়। an integer greater than 1 is said to be prime। তাহলে 2, 3, 5, 7 আর নেই, এরা হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা আমি এবারে বলছি ক্যাপিটাল বি একটা সেট,
আমার ইচ্ছে হলো ক্যাপিটাল বি সেটটা এক্স সাচ দ্যাট এক্সটা কিরকম লিখে নাও, এক্স ইজ অ্যান ইভিন নাম্বার, এক্স একটা ইভিন নাম্বার বিটুইন 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে এক্স একটা ইভিন নাম্বার। বলো তো কারা হবে? 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে না, কারণ বিটুইন বলেছি তাই 10টা নেব না, 10-এর আগে। এখন আমি এই যে বললাম ইউনিয়ন, এই ইউনিয়নকে চিহ্ন দিব আমরা ইউ, এ ইউনিয়ন অফ বি। আরেকটা কথা বলেছি আমি কি, ইন্টারসেকশন, তাহলে এই ইন্টারসেকশনকেও অ্যারো মার্ক দিচ্ছি, ইন্টারসেকশন বলছি এ ইন্টারসেকশন অফ বি। মন দিয়ে খেয়াল করো, ইন্টারসেকশন মানে হচ্ছে দুজনের কাছেই আছে এরকম কোনো এলিমেন্ট। কোন এলিমেন্টটা এই দুটো সেটে দেখো দুজনের কাছেই আছে, দেখো তো, বলো। স্যার টু 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 এই 2 এলিমেন্টটা দেখো এখানেও আছে, 2 এলিমেন্টটা এখানেও আছে, তাহলে আমি লিখে দিই এ আর বি দুজনের কাছেই একটা এলিমেন্ট আছে 2। তাহলে এটা ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এই কথাটা মনে রাখতে পারো, দুজনের কাছেই আছে কমন। আর ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে বলছি আমি অর, মানে হয় এ তে আছে না হয় বি তে আছে। আর ইন্টারসেকশনকে আমি বলি অ্যান্ড, এ তে আছে অ্যান্ড বি তে আছে। তাহলে এ তে আছে বা বি তে আছে কারা? 2, দুবার আছে একবার লিখবো, 3, 4, 5, 6, 7, 8। এ ইউনিয়ন বি সেটটা হবে এই পুরোটা, আর এ ইন্টারসেকশন বি এই সেটটা হবে কেবলমাত্র 2। কারণ কি এখানে কি বলছি, হয় এ তে আছে না হয় বি তে আছে। দেখো 2 হয় এ তে আছে না হয় বি তে আছে, 3 এ তে আছে, 4 বি তে আছে, 5 এ তে আছে, 6 বি তে আছে, 7 এ তে আছে, 8 বি তে আছে। তাহলে এ ইউনিয়ন বি সবগুলোই হবে, এটাকে অর বলে ডিফাইন করি আমরা। আর এ ইন্টারসেকশনকে আমি বলি অ্যান্ড, কারণ কি এ তেও আছে এবং বি তেও আছে, কেসে 2, 2 এলিমেন্টটা এ তেও আছে। এবং একটা ডায়াগ্রাম নিয়ে এই ইন্টারসেকশন আর ইউনিয়নকে বোঝাতে পারি। ছবি একটু দেখো, মনে করো ক্যাপিটাল এ এইরকম একটা সেট, যেখানে এই যে ধরো তোমার 2, 3, 5, 7 আছে। আর একটা সেট ধরে নাও এরকম, এটা হচ্ছে ক্যাপিটাল বি, এখানে ক্যাপিটাল এ একটা সেট, এখানে ক্যাপিটাল বি একটা সেট। দেখো তো ক্যাপিটাল এ তে কে আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। ক্যাপিটাল বি তে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। ছবিটা দেখো তো, এ ইউনিয়ন বি মানে কি, সরি এ ইন্টারসেকশন বি মানে কি, এ তেও আছে এবং বি তেও আছে। তাহলে এই যে ডট ডট করে আমি যে পোর্শনটা দেখালাম, এটাকে আমি বলতে পারি যে দিস ইজ এ ইন্টারসেকশন অফ বি, কারণ এ তেও আছে এবং বি তেও আছে। আর এ ইউনিয়ন বি মানে কি বলতে পারি, এ তে আছে এখানে হতে পারে, অথবা বি তে আছে এখানে হতে পারে, অথবা এ আর বি দুজনের মধ্যেই আছে, তাহলে এই জায়গাটাতেও হতে পারে। এই যে প্রেজেন্টেশন, যার মাধ্যমে আমি সেটকে এক্সপ্রেস করি, একে বলা হয় ভেন ডায়াগ্রাম। ম্যাথমেটিশিয়ান ভেন প্রথম এইটা আমাদেরকে শিখিয়েছিলেন এই প্রেজেন্টেশনটা, তাই একে আমরা বলি ভেন ডায়াগ্রাম। লিখে রাখো তোমরা ভেন ডায়াগ্রাম। আমি তোমাদেরকে একটা ডেফিনেশন শেখাবো, যেটা বলছি ওর নাম বলছি নাল সেট, নাল সেট, আর এটাকে অনেকে এরকমও বলে এমটি সেট। কোনো একটা সেটকে নাল সেট বা এমটি সেট কখন বলবো দেখো, ধরে নাও ক্যাপিটাল এ একটা সেট, বলছি আমি এরকম যে ক্যাপিটাল সেটে কোন এলিমেন্ট গুলো থাকবে, ক্যাপিটাল এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এরকম এক্স ইজ এ প্রাইম নাম্বার, এক্স একটা প্রাইম নাম্বার হবে, x is a prime number and 14 less equal to x less equal to 16। 14 এর থেকে বড় হতে পারে এক্সটা, বা 16 এর থেকে ছোট হতে পারে। আমাকে বলো তো এরকম কোনো এলিমেন্ট খুঁজে পেতে পারো কি 14 থেকে 16 এর মাঝে কেউ কি প্রাইম নাম্বার আছে?
নেই তো, 14ও প্রাইম নাম্বার নয়, 15ও নয়, 16ও নয়, তাহলে কেউ প্রাইম নাম্বার নেই। কেউ প্রাইম নাম্বার নেই মানে সেটে কোনো এলিমেন্ট নেই, তাই এটাকে আমরা বলি নাল সেট, 5। এই সিম্বলটা শিখেছো তোমরা, ও করে দিয়ে মাঝে কেটে দেওয়া। তাহলে কোনো সেট যদি এরকম কোনো এলিমেন্ট কন্টেন না করে বা কোনো এলিমেন্ট না হয়, তখন তাকে বলছি আমি 5, নাল সেট। আচ্ছা, সেটগুলোকে আমরা বলছি এই যে ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করি, আর সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে এগুলোকে বলা হয় এলিমেন্ট। যারা সেটের মধ্যে আছে তাদেরকে আমি এরকম স্মল লেটার দিয়ে এক্সপ্রেস করি। ওকে, এবারে দেখো আরেকটা ডেফিনেশন শিখবো, সেটাকে বলছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে দুটো সেট, ক্যাপিটাল এ অ্যান্ড বি, লিখে রাখো, টু সেটস capital A and B are said to be disjoint if যদি এই A ইন্টারসেকশন B টা তাদের ফাই হয়। মানে দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট যদি না খুঁজে পাও, তখন সেই দুটো সেটকে বলা হয় ডিসজয়েন্ট সেট। দেখো যে ডায়াগ্রামটা আমি নিয়েছি, যদি এটা ক্যাপিটাল এ হয় আর এটা ক্যাপিটাল বি হয়, এই দুটো সেটের মধ্যেই আছে এরকম কোনো এলিমেন্ট তুমি কি খুঁজে পেতে পারো? আমি তো এখানে খুঁজে পাচ্ছি না। তাহলে এরকম কোনো এলিমেন্ট যদি খুঁজে না পাওয়া যায়, তখন সেই সেটকে বলা হয় ডিসজয়েন্ট সেট। তাহলে ডিসজয়েন্ট সেটের ডেফিনেশনটা কি বললাম? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হতে হবে তোমাকে 5। এই হচ্ছে আমার ডিসজয়েন্ট সেটের ডেফিনেশন। এবারে আমরা এই সেটের ওপরে কিছুগুলো আমি প্রপার্টিজ শিখবো, যে প্রপার্টিজ গুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা শিখবো। ডেফিনেশন যা বলার সেট সম্পর্কে সব বলে দিয়েছি, সবকিছু শিখিয়েও দিয়েছি। আচ্ছা, এবারে একটা জিনিস বলি, সাবসেট কাকে বলে। বলে নেওয়ার পরে কিছুগুলো অপারেশন বলবো। মুছে দিই এটা, লেখো সাবসেট অফ এ সেট। সাবসেট অফ এ সেট, এখানে লেখো ডেফিনেশনটা, লেখো সাবসেট অফ এ সেট। ডেফিনেশনটাই বুঝতে পারছো, সাবসেট মানে কোনো একটা সেটের থেকে ছোট হবে। যেরকম বলছি, ক্যাপিটাল এ ধরো একটা সেট, ওই লিখে নিচ্ছি যে সেই সমস্ত এক্স যারা মনে করো তোমার এক্স ইজ অ্যান অড নাম্বার। সেটটার এটা ডেফিনেশন লিখতে হয়, হ্যাঁ, যে সেটটার ডেফিনেশন কি, এক্স হচ্ছে অড নাম্বার, আর কি 1 এর থেকে বড়, 10 এর থেকে ছোট। বলো তো 1 এর থেকে বড়, 10 এর থেকে ছোট অড নাম্বার গুলো কি কি হতে পারে? 3, 5, 7, 9। আচ্ছা, ক্যাপিটাল বি একটা সেট, তার ডেফিনেশন লিখলাম যে x such that x is an odd prime number। প্রাইম হতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে, এবং অড হতে হবে, ওই একই 1 থেকে 10 এর মধ্যে যারা থাকে। তাহলে দেখো তো 1 থেকে 10 এর মধ্যে থাকবে, অড হবে এবং প্রাইম হবে। তারা কারা? 3, 5, 7। আর কেউ হবে না, এরা অড হবে এবং প্রাইম হবে। দেখো তো এ সেটে এলিমেন্ট গুলো কারা আছে? এরা। তাহলে আমি যদি একটা এ সেটের ছবি এঁকে নিই, তাহলে এইরকম এ সেটটা দেখতে হলো, যার মধ্যে কে কে আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, আর 9 আছে। আর ক্যাপিটাল বি যদি একটা আমি করে নিই, যেটা 3 আছে, 5 আছে, তাহলে এই সেটটার আমি নাম দিলাম পুরোটা ক্যাপিটাল এ। 3, 5, 7 এদেরকে মিলিয়ে এই যদি সেটটা আমি নাম দিই, এদেরকে বলতে পারি এরা এটা আমার বি। তার মানে তুমি দেখো তো এ সেট সে বি সেটকে কন্টেইন করছে, এ কন্টেন্স বি, বি সেটটা এ সেটের ভেতরেই ঢুকে আছে। তখন আমরা এই বি কে বলবো বি ইজ কল্ড এ সাবসেট অফ এ। বোঝা গেল আইডিয়াটা? কোনো একটা সেটের মধ্যে যদি আরেকটা সেট পেয়ে যাও তুমি, ছোট সেটটাকে বলা হবে বড় সেটের সাবসেট। বি ইজ কল্ড দ্য সাবসেট অফ এ।
আর এটাকে তখন আমি কি বলবো, সুপার সেট। কেন সুপার সেট বলছি, আমরা সুপারম্যান বলি না, সেখান থেকেই আইডিয়াটা সুপার সেট। সুপার সেট মানে হচ্ছে পুরো সেটটা কন্টেইন করছে ক্যাপিটাল এ। লিখছি বি ইজ কল্ড এ সাবসেট অফ এ। সিম্বলটা কেমন দিই আমি, বি সাবসেট অফ ক্যাপিটাল এ। এটা সাবসেটের চিহ্ন। দেখো বড় হাঁটা যার দিকে থাকবে সে হচ্ছে বড়, এটা মনে রাখবে। বড় হাঁটা মানে এই যে সাবসেটের সিম্বলটা দিয়েছি, এর মধ্যে বড় হাঁটা কার দিকে আছে, ক্যাপিটাল এ এর দিকে। তাহলে ক্যাপিটাল এ এর দিকে বড় হাঁ দিলে তাকে বলা হয় যে বি ইজ দা সাবসেট অফ এ। বোঝা যাচ্ছে তো সবার? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, এক্ষুনি ইউটিউব লিংক দিয়ে দেবো, সবকিছুই পেয়ে যাবে। নেক্সট কতগুলো আমি অপারেশন লিখবো, দেখো সেট অপারেশনস। কতগুলো সেটের আমি অপারেশনস তোমাদের এখন শেখাবো, যেগুলো আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে সেট অপারেশনস না বলে আমি বলি যে লজ অফ সেট অ্যালজেব্রা। সেট অপারেশনস তো ইউনিয়ন আর ইন্টারসেকশন বলে, সেটা শিখিয়ে দিয়েছি। এটা বলছি লজ অফ সেট অ্যালজেব্রা। সেট থিওরিতে যদি কিছু ল থেকে থাকে, অ্যালজেব্রা যেগুলো সেটের ডিফাইন করি সেগুলো আমি বলছি। আচ্ছা, সেগুলো হচ্ছে কোনো একটা সেটের ক্ষেত্রে দেখো এই রুলটা ফলো করে, এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি। এ সেটা তুমি লিখতে পারো যে দিস ইজ এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ সি হয়। ডেফিনেশন গুলো সব লিখে রাখো, আমি এগুলো সব কোনগুলোর প্রুফ দরকার আর কোনগুলো দরকার নেই তোমাদেরকে সেগুলো আমি বলে দেবো। যেগুলোর প্রুফ দরকার নেই সেগুলো তোমরা বেকার লিখতে যাবে না বা করবে না। এই যে ল দুটো, এদেরকে বলা হয়, লিখে রাখো, এদেরকে জায়গা নেই আমার, অ্যাসোসিয়েটিভ ল। এদেরকে বলে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। নেক্সট আমি শিখবো যেটা, সেটাকে বলছি ডিস্ট্রিবিউশন ল। এই ডিস্ট্রিবিউশন লটা কিরকম হয়, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি যদি আমাকে ক্যালকুলেট করতে দেয়, আমি লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন অফ সি। এগুলো একটা ফর্মুলার মতো করে তোমরা এখন মনে রেখে দাও, এর সবগুলোই প্রুফ তোমাদেরকে আমি করাবো, প্রত্যেকটা প্রুফ আমি করাবো। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ সি, একে লেখো এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন অফ সি। ঠিক আছে, তাহলে এটার নাম দিয়েছি কি, এটাকে বলেছি এটা অ্যাসোসিয়েটিভ ল হয়। এর নাম দিয়েছি, এটাকে বলছি ডিস্ট্রিবিউশন ল হয়। 3 নম্বর ফর্মুলা তোমরা লিখে রাখতে পারো, সেটাকে বলছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল মানে কোনো একটা সেট, তার সঙ্গে যদি ওই সেটের কমপ্লিমেন্ট নিয়ে নেওয়া যায়, তাহলে ইউ মানে ইউ সেটটা মানে একে বলে ইউনিভার্সাল সেট। মানে কোনো একটা সেট যদি ওই সেট যার উপরে ডিফাইন সবকিছু কন্টেন করে তাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এর আরেকটা প্রপার্টি আছে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করলে ফাই হয়। আরেকটা, কোনো একটা সেটের কমপ্লিমেন্ট নিয়ে যদি আবার কমপ্লিমেন্ট নিয়ে নিই তখন সেই এলিমেন্টটাই ফেরত আসে। এর সঙ্গে আর দুটো ছোট জিনিস আমি বলতে পারি, ফাই সেটের কমপ্লিমেন্ট করলে ইউনিয়ন হয়, ইউনিয়ন সেটের কমপ্লিমেন্ট করলে ফাই হয়। ফাই নাল সেটের কমপ্লিমেন্ট নিলে ইউনিভার্সাল সেট পাবে, আর ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট নিয়ে নাও তাহলে তুমি ফাই সেট পাবে। ওকে, এরপরে আমি ডি মর্গানস ল পড়াবো। এই অপারেশন গুলো আর ডেফিনেশন গুলোই আজকে আমাদের পড়ানোর বিষয়। নেক্সট ডেতে আমি সেট থিওরির উপর কি করে ম্যাথমেটিক্স করে তার ওয়ার্ড প্রবলেম এবং অ্যালজেব্রার প্রবলেম গুলো আমি সব ক্যালকুলেশন করবো।